নমস্কার, 5:05 শুরুতেই উলুবেড়িয়ার ছবি দেখাবো আপনাদের। উলুবেড়িয়ার একটি হাসপাতাল, যে হাসপাতালে হঠাৎ করেই যেন 2011-র অমৃত স্মৃতি ফিরে এলো। দেখুন একবার সেই ছবি। হাসপাতালের ভিতরে এখন খুঁজে দেখা হচ্ছে কোথা থেকে আগুন লাগলো। হ্যাঁ, আগুন লেগে গিয়েছিল, ভিতরে ধোঁয়া বেরোচ্ছিল এবং সে সময় ডায়ালিসিস করাচ্ছিলেন যারা, হাতে সেই চ্যানেল লাগানো অবস্থাতেই তারা সেখান থেকে বেরিয়ে চলে আসেন। বেরিয়ে আসতে বাধ্য হয়, ভিতরে আতঙ্ক কাজ করছিল, ভয় কাজ করছিল, সাফোকেশন হচ্ছিল ভিতরে। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিস বিভাগে আগুন লেগে যায়। কিভাবে লাগলো আগুন, সে সময় যারা বেরিয়ে আসতে পেরেছেন বা বেরিয়ে এসেছেন তারাই বা কি বলছেন, তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। সন্তু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, সেখান থেকে সন্তু আমাদের বলতে পারবেন। সন্তু, তোমার সঙ্গে তো কথা হয়েছে, তুমি তো দেখেছো কি অবস্থা তাদের, কিভাবে আগুন লাগলো, কি বলছেন তারা যখন ডায়ালিসিস করাচ্ছিলেন, কি হয়েছিল? দেখো, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ সেই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আগুন লেগে যায়। যেখানে জানা যাচ্ছে যে সেই যখন আগুন লাগে তখন কিন্তু সেই ওয়ার্ডে কিন্তু 4 থেকে 5 জন কিন্তু পেশেন্ট উপস্থিত ছিলেন। সেই সময় যেটা স্থানীয় যারা রুগী তারা যা জানাচ্ছেন তা সম্ভবত এসি মেশিন থেকেই প্রথমে আগুন লাগে এবং সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্ডে এবং সেই ওয়ার্ড থেকে দ্রুত রুগীরা কিন্তু বেরিয়ে এসে হাসপাতালের বাইরে চলে আসেন এবং মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি যে সেলাইন বোতল কেউ বা দৌড়ে পালিয়ে আসে, তারা চোখে মুখে আতঙ্ক কিন্তু স্পষ্ট। এবং রুগীদের যেটা দাবি যে সেখানে প্রথমে কিন্তু এসি মেশিন আগুন লাগায়, সেই আগুন কিন্তু দ্রুত ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু উলুবেড়িয়ার দমকল কেন্দ্র থেকে 2টি ইঞ্জিন আসে এবং ইঞ্জিন এসে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে এবং যে 4 জন বা 5 জন রুগী কিন্তু সেই ওয়ার্ডে ছিল তাদের কিন্তু অন্যান্য জায়গায় আগুন নিয়ন্ত্রণে। পকেট ফায়ার কোথায় রয়েছে খোঁজার চেষ্টা চলছে, ওই দেখুন সেই ছবি। পকেট ফায়ার কোথায় রয়েছে, কোথাও এখনো পর্যন্ত আগুন রয়েছে কিনা তা দেখার চেষ্টা চলছে, কিন্তু সে সময় যারা ছিলেন তারা আতঙ্কে রয়েছেন এখন পর্যন্ত। তারা মনে করছেন, তারা বলছেন বলার সময় যে যেন বোম ফাটার মতো শব্দ পেলেন তারা, সেরকম বিকট আওয়াজ আর আগুন চারদিকে। শুনুন। পাশেই ছিলাম আর কি, পাশে বেডে, এসিটার পাশের বেডে আর কি ডায়ালিসিস নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি এসিটা দিকে বাস্ট করলো, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে মানে সেই বোম ফাটার মতো ফাটলো। আগুন লাগতে 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 দেখি হু করে বাড়ছে। আমার তো আতঙ্কে এসে গেছিলো যে কি হবে রে বাবা। সমস্ত কিছু মেডিসিন সব আমার সব ভেতরে রয়ে গেছে। আগুন লাগতে লাগতে হু হু করে বেরিয়ে এসেছিল সেই আগুনের, এবং আগুনের যে লেলিহান শিখা সেখান থেকে তারা বেরিয়ে চলে এসেছেন এবং তারপরে তারা বেরিয়ে এসে এখন নিশ্চিন্ত, তার কারণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির একটা খবর আপনাদের দেওয়া জরুরি এখন, তার কারণ কালীঘাটে চলছে বৈঠক, কৌশল বৈঠক চলছে কালীঘাটে। কারণ কালীঘাটে কৌশল বৈঠক চলছে কি নিয়ে? চলছে বহরমপুর মুর্শিদাবাদ নিয়ে। মুর্শিদাবাদ অধীরের গড়, সেই মুর্শিদাবাদ লোকসভা ভোটে কিভাবে দখল করা যায়, কিভাবে সেখানে তৃণমূল জমি শক্ত করা যায়, তার জন্য নেতাদের নিয়ে, বিধায়কদের নিয়ে বৈঠক হচ্ছে। সরাসরি আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এই বৈঠকের ভিতরের ছবি আমরা দেখালাম, আপনাদের বৈঠকের ভিতরের ছবি দেখালাম। বৈঠকে কারা এসেছেন, ঠিক কিভাবে গাইডলাইন তৈরি করা হবে লোকসভা ভোটের কথা ভেবে, আবির আমাকে বলতে পারবেন? আবির, আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, আবির শুনতে পাচ্ছে। আবির, এই বৈঠকে কারা রয়েছেন এবং মুর্শিদাবাদ নিয়ে কি গেম প্ল্যান, কিভাবে এগোতে চাইছে তৃণমূল? আজকের এই বৈঠক থেকে কোন গাইডলাইন দেওয়া হবে, কোন রুট ম্যাপ দেওয়া হবে? দেখো, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস হচ্ছে জেলাভিত্তিক প্রস্তুতি বৈঠক শুরু করে দিয়েছে। তাতে আদপে তৃণমূল কংগ্রেস কোন কোন ইস্যু নিয়ে বিভিন্ন জেলাগুলিতে বা বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে তাদের প্রচার চালাবে সেই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ জেলা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং যেটা শুরু থেকে বারবার ধরে বলা হচ্ছিল যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে জোট যে মঞ্চ সেটা তৈরি করা হয়েছে। যদিও এই রাজ্যের প্রেক্ষিতে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট কতটা হবে বা আদেও হবে কিনা তার অনেকটা নির্ভর বা ইঙ্গিত আজকের এই বৈঠক থেকে পাওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে যে 3টি লোকসভা আসন রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বহরমপুর লোকসভা আসন, যা 2019 সালে কংগ্রেস ধরে রাখতে পারে। 2021-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস শূন্য হলেও অধীর চৌধুরী তিনি এই জোটের মধ্যে থেকেও তৃণমূল কংগ্রেস বিরোধিতাতে যেভাবে প্রত্যেক দিন নানাভাবে বিরোধিতা করেন, যে ধরনের মন্তব্য বা শব্দ ব্যবহার করেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে অধীর চৌধুরীকে নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং সেটা তৃণমূল কংগ্রেস বারবার ধরে বহিঃপ্রকাশও করেছে।
যদি ধরে নেওয়া হয় যে লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হচ্ছে, তাহলে বহরমপুর আসন ছেড়ে দেবে কি তৃণমূল কংগ্রেস? ফলে আজকের এই বৈঠকের ক্ষেত্রে সেই ইঙ্গিত অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, অতনু তুমি গাইডলাইনের কথা বলছিলে। তৃণমূল কংগ্রেস হচ্ছে যে তারা গত কয়েক বছর ধরে এই রাজ্যে সামাজিক প্রকল্পগুলোতে যে ধরনের উন্নয়নের কাজ করেছেন তাকে তো তারা প্রচারের ইস্যু করবেই। একই সঙ্গে হচ্ছে যে বিজেপি বিরোধিতার প্রচারের ক্ষেত্রে তারা কোন কোন ইস্যুগুলোকে সামনে রাখবে তা ইতিমধ্যেই একাধিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেতারা জানিয়ে দিয়েছেন। কিন্তু এই কাজ করতে গিয়ে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে লক্ষ্য করতে পারা গেছে যে বিভিন্ন পর্যায়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে কোথাও না কোথাও একটা তালমিলের একটা অভাব বিভিন্ন সময় লক্ষ্য করতে পারা গিয়েছিল। নির্বাচনের ফলের ক্ষেত্রে তার প্রভাব না পড়লেও তৃণমূল মনে করেছিল যে সাগরদিঘি উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়া, হেরে যাওয়া, উপনির্বাচনে কংগ্রেসের যে জয়লাভের প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা মনে করেছিল যে নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে একে অপরকে সহ্য করতে না পারে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা কোথাও গিয়ে একটা সংগঠনের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। সংগঠনের বিভিন্ন স্তরে তা বদল হয়েছিল এবং তুমি জানো যে গত পরশু ব্লক স্তরেও একাধিক বদল লক্ষ্য করতে পারা গেছে। ফলে নেতারা যেন নিজেদের মধ্যে তালমিল ঠিক রাখেন এবং দল যে গাইডলাইন তৈরি করে দিয়েছে সেই বিষয়কে সামনে রেখে তারা যেন প্রচারে নামেন, সেই সংক্রান্ত বার্তাও আজকের বৈঠক থেকে দেওয়া হতে চলেছে। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের যে বৈঠক হয়েছিল সেই পশ্চিম মেদিনীপুরের বৈঠকের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী হাজির ছিলেন। আজকে তাদের উপস্থিতির পাশাপাশিও ফিরাদ হাকিম এবং সামিরুল ইসলাম এদের দুজনকেও বৈঠকে রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে বলতেই পারা যায় লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকের ক্ষেত্রে জোট কতটা কার্যকরী হবে তার ইঙ্গিত আজকের বৈঠক থেকে। এবং দ্বিতীয়ত, দ্বন্দ্ব মিটিয়ে কাজ না করলে তৃণমূল কংগ্রেস যে রেয়াত করবে না, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বার্তা আজকের বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চলেছেন, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ আবির। মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, 3টি লোকসভা কেন্দ্র। একবার এক নজরে দেখে নেওয়া যায় গ্রাউন্ড জিরো মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের লোকসভা ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এই মুর্শিদাবাদ। তার কারণ ভোটের ক্ষেত্রে সেখানে সংখ্যালঘু ভোট এবং আরও বেশ কিছু ফ্যাক্টর। টিম ইন্ডিয়ার বড় পরীক্ষা INDIA কিভাবে সেখানে লড়বে, বড় পরীক্ষা মুর্শিদাবাদ। পর্যবেক্ষকদের একাংশ তাই মনে করছেন এবং মুর্শিদাবাদ একরকম গ্রাউন্ড জিরো বলা যেতে পারে। অধীর চৌধুরী বরাবর তৃণমূল বিরোধী, যেখানে জোট হচ্ছে বাইরে অর্থাৎ দিল্লিতে, যেখানে জোট হচ্ছে কেন্দ্রে, সেখানেও বারবার বলে এসেছেন অধীর চৌধুরী এ রাজ্যে জোটের পরিপন্থী তিনি। বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্ব বা ব্লকের সমস্যা সামনে এসেছে এখানে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো কয়েক মাস আগে তৃণমূলের জেলা নেতৃত্বে এখানে রদবদল করা হয়। তার কারণ ভালো স্কোর করতে হবে, এই উইকেটে ভালো ব্যাটিং করতে হবে। সেজন্যই কি হয়েছিল এর আগে 2019-এর রেজাল্ট যদি আমরা এক নজরে একবার দেখি, 2019-এ 3টি লোকসভা আসন বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। কি হয়েছিল সেবার? মুর্শিদাবাদ আর জঙ্গিপুর তৃণমূলের হাতে এলেও বহরমপুর অধীরের খাস তালুক কংগ্রেসের হাতেই ছিল। এবার তৃণমূল চাইছে ওই আসনটিও তৃণমূল নিতে। INDIA-এর ভাগ্য এবার এইখানেই দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদে। INDIA কিভাবে সেখানে লড়বে সেটা দেখার, সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা। এবং আমরা যদি 2021 বিধানসভা দেখি তাহলে এই মুর্শিদাবাদে 22টির মধ্যে থেকে তৃণমূলের হাতে ছিল 20টি, বিজেপির হাতে 2টি। এই 20টি আর 2টি এটা একটা বড় ফ্যাক্টর। বহরমপুর বিধানসভা আসনেও কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। সুতরাং অধীরের গড় সেই বহরমপুর, সেখানেও বিধানসভা ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কি হবে এবার? তার জন্যই আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ। গুটি সাজানো শুরু করে দিতে হবে যত দ্রুত সম্ভব। কোনোভাবেই 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। নজর থাকবে আমাদের এই বৈঠক থেকে কি বার্তা দেন তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকদের, মুর্শিদাবাদের নেতাদের, সেদিকে নজর থাকবে। আর নজর থাকবে অযোধ্যা থেকে সরাসরি আপনাদের দেখাবো এখনকার ছবি। নজর থাকবে আমাদের ডার্বিতে, ওড়িশা থেকে সরাসরি দেখাবো আপনাদের ডার্বি মোড। বিরতির পর সঙ্গে থাকুন। সরাসরি শহর কলকাতার আজ দুপুরে একটা ছবি আপনাদের দেখিয়ে রাখি। সংগ্রামী যৌথ মঞ্চ ডিএর দাবিতে ডরিনা ক্রসিংয়ের কাছে তাদের বিক্ষোভ, সেই ছবি একবার আপনাদের দেখাই।
থেকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় শুয়ে বিক্ষোভ। সেটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ডোরিনা ক্রসিংয়ে শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ ডিএর দাবিতে। এর সঙ্গে এই চাকরি প্রার্থীদের আন্দোলনও। আর এবার স্টেশন চত্বরের খবর। আমরা গতকাল দেখিয়েছিলাম যাদবপুর স্টেশনের একটা কাউন্টার খোলা, একটা কাউন্টার বন্ধ। আর তার জন্য রেল লাইন পেরিয়ে যেতে হচ্ছে অন্য কাউন্টারে, সেখান থেকে লম্বা লাইন পার হয়ে টিকিট কেটে আবার রেল লাইন পার হয়ে চলে আসতে হচ্ছে ট্রেন ধরতে। চমৎকার বন্দোবস্ত। কবে আরেকটা কাউন্টার ঠিক হবে কেউ জানেন না। আজ দেখাই দেখুন, তার চেয়েও বেশি ভিড় আরেকটা স্টেশন। ভিড়ে ঠাসা, ভিড় তো হবেই, তার কারণ শহরতলি থেকে শহরে আসতে গেলে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শিয়ালদা স্টেশনের পরেই শহরের অন্যতম ব্যস্ত স্টেশন বিধাননগর রোড স্টেশন। এই স্টেশনে যদি কেউ টিকিট কাটতে যান তাহলে তার জন্য ব্যথা আছে। দেখুন, সিঁড়ি দিয়ে এদিক থেকে ওদিকে গিয়ে তারপরে টিকিট কাটতে হবে। তার কারণ স্টেশনের দুটো কাউন্টারই বন্ধ। কবে থেকে বন্ধ? সেই কোভিডের সময় যে বন্ধ হয়েছিল তারপর থেকে আর খোলেনি। কিন্তু একেবারে বন্ধ বললে ভুল হবে, আসলে বন্ধ বটে, টিকিট দেওয়া বন্ধ। টিকিট কাউন্টারের ভিতরে কিন্তু কাজ হয়। টিকিট কাউন্টারের ভিতরে মদের আসর বসে। স্টেশনের ভিড় একটু পাতলা হয়ে গেলে সেখানে মদের বোতল পাওয়া যায়। আর টিকিট কাটতে প্রাণ হাতে নিয়ে এদিক থেকে ওদিকে দৌড়তে হয়। প্ল্যাটফর্মের আরেক দিকে টিকিট কাউন্টার। অন্তত যদি কেউ আসেন শ্যামবাজার বা খান্না বা হাতিবাগানের দিক থেকে, তাকে একেবারে ফুট ওভারব্রিজ পার হয়ে এসে টিকিট কাটতে হবে। যদি বয়স্ক হন তাহলে বুঝে দেখুন, আর যদি বিশেষভাবে সক্ষম হন তাহলে তার অবস্থা তো আরও শোচনীয়। কিন্তু এর কোনো উপায় কেউ জানেন না। কোনো উপায় কিভাবে টিকিট কাটতে হয় যারা টিকিট কাটছেন রোজ তারা বলছেন, শুনুন। প্রত্যেক দিন আসি, এসে কাউন্টার আসি, কোনো দিনই পাই না, বন্ধ, সব সময় দেখি বন্ধই থাকে। আর যাও কোনো সময় যদি আসি দেখি খোলা থাকে, দিচ্ছি বলে আবার খানিক্ষণ পরেই বন্ধ। আমাদের মতন বয়স্ক লোকেরা এই সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাতায়াত করা খুবই অসুবিধা। 1 নম্বর থেকে 4 নম্বর যেতে গেলে, 1 নম্বর থেকে 2 নম্বর যেতে গেলে যে দুরূহ অবস্থা, এই অবস্থার অবসান কবে হবে জানি না। টিকিট কাউন্টারের সামনে আবর্জনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। কে বা কারা এটা করেছে? অবশ্যই রেলের লোকেদের সহযোগিতা ছাড়া এটা হওয়া সম্ভব না। রেলকে তো এগিয়ে আসতেই হবে। আমরা পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্রের সঙ্গে যোগাযোগ করেছিলাম, শুনুন তিনি কি বলছেন। বিধাননগরে দেখবেন যে প্ল্যাটফর্ম এরিয়াটা আছে সেখানে আনঅথরাইজড হকাররা বসে গিয়ে এবং সেখানে লোকের যাতায়াতে খুব কষ্ট করেই করে। এবার টিকিট কাউন্টারের কথা আছে, টিকিট কাউন্টারটা আমাদের যথাযথ ব্যবস্থা আছে এবং অনেকগুলি টিকিট কাউন্টারও আছে ওখানে। টিকিট কাউন্টারটা আপনি যেখানটা দেখছেন সেখানটা কিন্তু অপরিষ্কার নয়। টিকিট কাউন্টারের বাইরে যে এখানটা বলছেন সেটা রেলের এরিয়া নয়। এই সেই রামলালার মূর্তি। ঠিক এরকম 3টে মূর্তি তৈরি হয়েছিল, যে 3টে মূর্তি থেকে ভোটের মাধ্যমে ট্রাস্টি বোর্ডের সদস্যরা একটি মূর্তি বেছে নিয়েছেন, যে মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার, যার জন্য সাজো রব ধুমধাম এই মুহূর্তে অযোধ্যা নগরী জুড়ে। সরজুর পার থেকে আমার প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে রয়েছেন। গতকাল থেকে সোমরাজ প্রতি মুহূর্তের মুড আমাদের সঙ্গে শেয়ার করছেন। সরজু কিভাবে সেজে উঠেছে, সরজু থেকে নজরদারি চলছে, অযোধ্যা নগরী কিভাবে সেজে উঠেছে। সোমরাজ, বেশ রঙিন তোমার চারপাশ, একটু তোমার মাধ্যমেই দেখে নি কি হচ্ছে ওখানে এখন।
দেখো, রাম মন্দিরের কাউন্টডাউন যতটাই এগোচ্ছে ততটাই উৎসাহ উদ্দীপনা রাম মন্দির এলাকার চারপাশে আমরা দেখতে পাচ্ছি। আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি বললেই হয়, কিন্তু এখানে এলে বোঝা যাবে যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা। তুমি গোটা ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিভিন্ন দলের থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে এক একটি দল আসছে এবং তারা এসে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম উৎসাহ উন্মিদনার ছবি আমরা দেখতে পাচ্ছি। গোটা আমরা ঠিক যে জায়গাটায় রয়েছি এখান থেকে কয়েক 100 মিটার গেলেই যেখানে মূল জায়গা, অর্থাৎ যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জায়গা, অর্থাৎ 100 মিটার আগে থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কেউ আমরা সাংবাদিকদের জন্য ফলত আমরা যেতে পারবো না, কিন্তু সাধারণ মানুষের জন্য সেই রাস্তা আজকে খুলে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ আমি সকালে ছবি দেখেছিলাম আর এখন বিকেলের ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই যে রাম মন্দির, সেই রাম মন্দিরে আলো জ্বলে উঠেছে, তুমি সেই ছবিও দেখতে পাচ্ছ যে আলো জ্বলে উঠেছে, অর্থাৎ আজ থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আলো জেলে রাখা হচ্ছে রাম মন্দিরে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যের পর থেকে, রাতের পর থেকে আরও ভিড় বাড়বে এবং আজকে যেটা জানা যাচ্ছিল যে রেলপথে এবং বিমানে, অর্থাৎ লখনৌ থেকে প্রচুর মানুষ জড়ো হয়েছেন এই অযোধ্যায়। যাদের আমন্ত্রণপত্র নেই বা নির্দিষ্ট কোনো হোটেল বুকিং নেই তাদেরকে কিন্তু এখনই ঢুকতে দেওয়া হচ্ছে না। আগামীকাল থেকে বিধিনিষেধ আরও করা হয়ে যাবে। ফলত সব মিলিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কার্যত উৎসাহ উদ্দীপনা আমরা গোটা রাম মন্দির এলাকায় দেখতে পাচ্ছি। সেই ছবি অবশ্যই ঠান্ডা তো রয়েছে, কিন্তু ঠান্ডা থাকলেও যে উৎসাহ উদ্দীপনা গোটা রাম মন্দির এলাকায় নজর পড়ছে এবং যে পরিমাণ ভিড় দেখছি আমরা, অন্তত এটা নিশ্চিত যে আগামীকাল এই ভিড়টা আরও বাড়বে। যদিও আগামীকাল থেকে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি থাকছে উত্তরপ্রদেশ জেলা প্রশাসনের তরফে এবং সব মিলিয়ে এই মুহূর্তে রাম মন্দির এলাকায় কার্যত ভিড়। আর তাছাড়াও রাম মন্দিরে বহু রাম ভক্ত তারাও এসে ভিড় জমাচ্ছেন। বিভিন্ন রকম গান বাজনাও আমরা দেখছি গোটা রাম মন্দির এলাকা জুড়ে। হই হই করে এখন উৎসবের মেজাজে অযোধ্যা রামভূমি। সেখানে যোগী আদিত্যনাথ গিয়েছেন, আজ ঘুরে দেখেছেন কিভাবে সেখানে প্রস্তুতি চলছে। সরজু নদীর উপরে তিনি সেখান থেকেও নজরদারি চালিয়েছেন, হনুমান গাড়িতে গিয়েছেন, পুজো দিয়েছেন, লাড্ডু তৈরি হচ্ছে, নানা রকম জশন হচ্ছে, উৎসব পালন হচ্ছে। তার কারণ নজর সবার সোমবার। উৎসবের মেজাজ তো ভুবনেশ্বরেও। ওই দেখুন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, সেই কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যে 7:30টায় আজ শুরু হবে মহাসংগ্রাম। মহাসংগ্রামই তো বটেই, ডার্বি। হয় মোহনবাগান নয় ইস্ট বেঙ্গল। মোহনবাগানকে জিততেই হবে সেমিফাইনালে যেতে গেলে, কিন্তু ইস্ট বেঙ্গল ড্র করলেই চলে যাবে। তার জন্য কি ইস্ট বেঙ্গল কিছুটা হলো ঢিল দেবে? মনে তো হয় না। তার কারণ ডার্বি হয়, অন্য কোনো ম্যাচ, টুর্নামেন্ট, কাপ সব একদিকে, ডার্বিতেই। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ। সরাসরি পারাদীপের সঙ্গে কথা বলবো। ও বাবা, পারাদীপের সঙ্গে তো প্রচুর ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছেন দেখছি, তো নিশ্চয়ই তারাও চিয়ার আপ করার জন্য তারা তৈরি হয়ে আছেন। পারাদীপ, কি দেখতে পাচ্ছ তুমি ওখানে? মাত্র আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই ম্যাচ ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান সুপার কাপের সুপার ডার্বি, অর্থাৎ কলিঙ্গের লড়াই, কলিঙ্গের মহাযুদ্ধ। এবং কলিঙ্গের মহাযুদ্ধে অংশ নিতে ইতিমধ্যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দু দলের সমর্থকরাই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। আর খুব ছোট ছোট করে ইস্ট বেঙ্গল সমর্থকদের সঙ্গে কথা বলবো, তারপরে মোহনবাগান পাটে যাবো। কি মনে হচ্ছে, কি হবে? জিতবো, অবশ্যই জিতবো। জেতার জন্য মাঠে নামবো। আমরা তো আর পালাই না মাঠ ছেড়ে, আমরা মাঠে লড়াই করবো। 4-0 গোলে জিতবো আমরা, 4-0 গোল। ড্র করলেই তো হবে। ড্র আমাদের চাই না, আমরা জেতার লক্ষ্যে। ইস্ট বেঙ্গল ড্রয়ের জন্য মাঠে নামে না, ইস্ট বেঙ্গল ড্র করতে চাই। আমরা খোঁজা খাওয়া বাঘ, আমরা জিতেই যাবো, আমরা জিতবো, মাঠে জিততেই আসি, ড্র করতে আসি জন্যই মাঠে নামছি আজকে। আমরা আজকে জিততেই আসবো। ইস্ট বেঙ্গল সমর্থক আমরা হচ্ছে উদ্বাস্তু, রিফিউজি। আমরা মাঠ ছেড়ে পালাই না, আমরা লড়াই করতে জানি, মাঠে থেকে লড়াই করবো, জিততে চাই। আমরা ড্র করে আমরা সেমিফাইনালে যেতে চাই না। ইস্ট বেঙ্গল সমর্থকদের কথা
কথা শোনালাম, এবার মোহনবাগান সমর্থকরা যেখানে রয়েছেন সেখানে চলে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে মোহনবাগান সমর্থকরা তারা কি বলছেন সেই সম্পর্কে কথা বলবো। মোহনবাগান সমর্থকরা তুমি দেখো এখানে ড্রাম বাজিয়ে তারা কিন্তু এখানে চ্যাট করছে এবং প্রচুর মোহনবাগান সমর্থক কলিঙ্গ স্টেডিয়ামে ঠিক সামনে তারা জড়ো হয়েছেন, তারা ড্রাম বাজাচ্ছেন, কথা বলছেন। কি হবে আজকের ম্যাচ? যাই হোক 3 পয়েন্ট নিয়ে মাঠ 3 পয়েন্ট নিয়ে মাঠ বলে আমরা জিতবো, এর বাইরে আমরা কোনো কথা বলতে চাই না। একটাই কথা বলবো, আজকে আমাদের বাসে আমরা আসার সময় একটা মোহনবাগান সমর্থকরা যেমন রয়েছে প্রত্যেকে এসছো, আমরা জিতে যাচ্ছি। প্রচুর মোহনবাগান সমর্থকেরা জড়ো হয়েছে এবং কলিঙ্গ স্টেডিয়ামে ঠিক সামনে একটা তারা কিছু বলতে যাই হোক জিতে ফিরবো আমরা, আজকে জিতে ফিরবো আমরা জিতে তো ফিরতেই হবে, কারণ মোহনবাগানকে কিন্তু শেষ চালে যেতে গেলে সুপার কাপে তাদের জিততেই হবে। ইস্ট বেঙ্গল ড্র করলেও চলবে, কিন্তু মোহনবাগানের পক্ষে এটা মাস্ট উইন ম্যাচ। 2016 রিভেঞ্জ হবে, আমরা ফেক কাপে 2-0 গোলে জিতেছিলাম, এই খেলা আমরা 2-0 গোলে জিতেছি। দেখা যাক পরাদীপ সময় বলবে। তবে তুমি আমাদের ছানাপোড়ার ছবি দেখিয়েছিলে, আজ খুশিতে ছানাপোড়া কারা খাবেন, কারা খেতে খেতে ভুবনেশ্বর থেকে ফিরবেন, আমাদের নজর থাকবে সন্ধে 7:30 অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কারো উচ্ছ্বাস হয়ে যাবে দ্বিগুণ আর কারো উচ্ছ্বাস মিলিয়ে যাবে আক্ষেপে, হতাশায়। তবে তার আগে পর্যন্ত উত্তেজনায় ফুটছে লাল হলুদ সবুজ বেলুন।